আমরা বাঙালিরা বরাবরই অ্যাডভেঞ্চার প্রিয়। তার প্রমাণ ইতিহাসে কিন্তু ভুরি ভুরি রয়েছে, তা সে রিয়েল লাইফেই হোক বা সাহিত্যের ইতিহাসেই হোক না কেন। এই অ্যাডভেঞ্চারের টান নেই এমন বাঙালি পাওয়া কিন্তু সত্যিই দুষ্কর। অ্যাডভেঞ্চার বিভিন্ন রকমের হতে পারে, তবে আজকে আমি পাহাড়ে ভ্রমণ বা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে পাহাড়ে ট্রেকিং এর অ্যাডভেঞ্চার নিয়ে আলোচনা করব। যারা ফিজিক্যালি এরকম ট্রেকিং করেন তারা তো জানেনই এর আসল মজা, তবে যাদের পক্ষে ফিজিক্যালি যাওয়া পসিবল নয় তাদের এই রস আস্বাদন করার এখন দুটি উপায় রয়েছে। হয় তাকে ভার্চুয়ালি কোনো ভিডিও প্ল্যাটফর্ম দেখে মজা নিতে হবে, অথবা তাকে সাহিত্যের মাধ্যমে এই রস আস্বাদন করতে হবে। বন্ধুরা, আজকে এরকমই একটা বইয়ের আলোচনা করতে চলেছি যার মূল কাহিনী আবর্তিত হয়েছে হিমালয় পর্বতের ট্রেকিংকে কেন্দ্র করে। বইটির নাম বুদ্ধের চোখ এবং লেখক হচ্ছেন সাংবাদিক রূপাঞ্জন গোস্বামী। বইটি এই বছরই অর্থাৎ 2024 সালে দি ক্যাফে টেবল থেকে এই বইমেলাতেই সম্ভবত রিলিজ হয়েছে এবং হয়েই সেটা বেশ ভালো সেল হয়েছিল। সেই কারণে এই বইটি বইমেলা থেকে আউট অফ স্টকও হয়ে গিয়েছিল, যার ফলে আমি কিনতে পেরেছিলাম না। কিন্তু পরবর্তীতে আবার যখন এর দ্বিতীয় মুদ্রণ অ্যাভেলেবেল হয় তখন আমি এটা কিনেছি। তো কেমন হয়েছে কাহিনী, আসুন আলোচনা করা যাক। প্রথমেই আগে বইটির বিষয়বস্তু নন স্পয়লার ভাবে বলে নিই। বছর 30-এর একজন ব্যক্তি হচ্ছেন শ্রমণ সোম। পেশায় সে ব্যাংকার, কিন্তু নেশায় সে একজন পর্বতারোহী। এই শ্রমণ তারই এক বন্ধু লাকপা নুরি শেরপার সাথে যায় হিমালয়ের পর্বতের একটি রুটে ট্রেক করতে। পথে একজন মহিলার সাথে শ্রমণের দেখা হয়ে যায় যার নাম ফুলমায়া। সে শ্রমণকে একটি চাকতি দিয়ে বলে যে সে শ্রমণের জন্য নাকি বিগত 30 বছর ধরে অপেক্ষা করছিল। এই শ্রমণ নাকি তাদের এক অতি পূজনীয় লামা অর্থাৎ বৌদ্ধ পণ্ডিত। শ্রমণকে দেওয়া তার সেই চাকতি নিয়ে নাকি শ্রমণকে যেতে হবে দর্জে বেউল বলে একটি রহস্যময় জায়গায়। তিব্বতীদের বিশ্বাস অনুযায়ী হিমালয়ের কোন এক দুর্গম প্রাচীন অংশে লুকিয়ে রয়েছে এই রহস্যময় দর্জে বেউল, যেখানে রয়েছে নাকি গুপ্তধন, যা হাতে পেলে সারা দুনিয়ার রাজা হওয়া সম্ভব। শুধু তাই নয়, 7 রাজার ধন মানিক ছাড়াও সেখানে রয়েছে নাকি এক গুপ্ত জ্ঞান। তিব্বতীদের বিশ্বাস অনুযায়ী যেদিন বর্তমান পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাবে সেদিন সৎ এবং ধার্মিক মানুষেরা আশ্রয় নেবে সেই দর্জে বেউলে। তারপর নতুন পৃথিবী গড়ে তুলতে সাহায্য করবে সেই গুপ্ত জ্ঞান। কেটে গিয়েছে শত সহস্র বছর। বহু মানুষ সেই দর্জে বেউল খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কেউ খুঁজে পায়নি সেই রহস্যময় জায়গা। শ্রমণ কি পারবে সেই দর্জে বেউল খুঁজে বের করতে? শ্রমণ কি সত্যিই আসলে কোনো লামা? শ্রমণের এই অভিযান শুরু হওয়ার আগেই তার পিছনে পড়ে যায় 2 জন বিদেশি, যাদের একমাত্র উদ্দেশ্য সেই দর্জে বেউলের সেই অগণিত ধনরাশি অ্যাকোয়ার করে পৃথিবীর উপর রাজত্ব করা। শ্রমণ কি পারবে সেই 2 শয়তানের উদ্দেশ্য ব্যর্থ করে সেই দর্জে বেউল পৌঁছতে? জানতে হলে পড়তে হবে এই সুবিশাল উপন্যাসটি। কিন্তু এখানে সব থেকে বড় প্রশ্ন, আদৌ কি উপন্যাস পড়ার জন্য সময় ব্যয় করা উচিত হবে? সেই প্রশ্নের উত্তর দিতে হলে প্রথমেই আসি এর পজিটিভ পয়েন্টের দিকে। এই কাহিনীর প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে পথের বিবরণ। যেহেতু রূপঞ্জনবাবু একজন সাংবাদিক, তাই সেই দিক থেকে তার হিমালয় নিয়ে রিসার্চ যে রয়েছে তাই কাহিনীর বিবরণ থেকেই স্পষ্ট। এত সুন্দর তিনি বিভিন্ন জায়গার বিবরণ দিয়েছেন যে সেগুলো পাঠকের কাছে দুর্দান্তভাবে ক্লিয়ার হয়ে যাবে। যে সমস্ত জায়গায় এই কাহিনীর সেন্ট্রাল ক্যারেক্টার অর্থাৎ শ্রমণ গিয়েছে তার বিবরণগুলি খুবই পুঙ্খানুপুঙ্খ হয়েছে। সেই কারণে এই কাহিনীর প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে এই বিবরণ। কাহিনীর নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে এই কাহিনীতে দেওয়া তথ্য। এই কাহিনীতে লুম্বাসুম্বা পাস যাওয়ার জন্য যে ডিটেল তথ্য দেওয়া হয়েছে সেটা পড়ে আমার মনে হয়েছে যে কেউ যদি লুম্বাসুম্বা পাসে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে এই কাহিনী তাকে প্রপারলি গাইড করে দেবে। কোথা থেকে কোথায় যেতে হবে, কোথায় থাকা যেতে পারে, সব পুরো ডিটেলস রয়েছে এখানে। আর শুধু জায়গার তথ্য নয়, ট্রেকিং করতে গেলে তার জন্য কি নেওয়া দরকার বা কি করা দরকার সেগুলোর একদম ডিটেল তথ্য রয়েছে কাহিনীর মধ্যে। এছাড়া রয়েছে ট্রেকিং এর বিভিন্ন ইতিহাস, বড় বড় মানুষদের ট্রেকিং রিলেটেড নানান কাহিনী। ফলে কাহিনী পড়তে গিয়ে অনেকটা ট্রাভেল গাইডেরও কাজ করে দেয় এই কাহিনী। তাই এই কাহিনীতে ব্যবহৃত ডিটেল তথ্য এর একটা পজিটিভ পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে এই কাহিনীর এন্ডিং। শেষে এসে যখন সবকিছুর একটা সমাধান হয় সেটা পড়ে মনে আনন্দ আসে এবং লেখক এখানে শেষ হয়ে হয় না শেষ এই বিষয়টিকে ব্যবহার করে কাহিনী শেষ করেছেন, যেটা আমার পার্সোনালি পছন্দের একটি জায়গা। তো এই কাহিনীর এন্ডিং হচ্ছে আমার কাছে একটি প্লাস পয়েন্ট। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটির ব্যাপারে একটু বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে দ্য ক্যাফে টেবল পাবলিকেশন থেকে। বইটিতে মোট 287টি পেজ রয়েছে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 350 টাকা।
বইটি পেপারব্যাকে প্রকাশিত হয়েছে এবং দাম অনুযায়ী আমার পেপারব্যাক কোয়ালিটি বেশ ভালো লেগেছে। এখানে যে টাইপের পেপারব্যাক ইউজ করা হয়েছে সেরকম আমি আগে বিদেশি বইতে পেলেও আমাদের বাংলা বই হিসেবে এই ধরনের পেপারব্যাকের বই আমার কাছে এটাই প্রথম। বইটির পেজ কোয়ালিটি ঠিকঠাক লেগেছে আমার, কিন্তু দাম অনুযায়ী প্রিন্টিং কোয়ালিটি আমার বিলো অ্যাভারেজ লেগেছে। বেশ কিছু জায়গায় প্রিন্টিং কোয়ালিটি হালকাও হয়ে গিয়েছে। বইতে মাত্র একটি জায়গায় মুদ্রণ প্রমাদ নজরে এসেছে, এটা সত্যি আমার বেশ ভালো লেগেছে, তবে একদম ফুল এরর ফ্রি থাকলে আরও বেশি ভালো লাগতো। ফন্ট সাইজও আমার ঠিকঠাকই লেগেছে, যেটা পড়তে আমার কোনোরকম কোনো অসুবিধা হয়নি। এবারে আসি প্রচ্ছদের ব্যাপারে। বইটি প্রচ্ছদ করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। এই বইতে ওনার করা প্রচ্ছদটি আমার দুর্দান্ত লেগেছে, এক নজরেই সেটা নজর কেড়ে নিয়েছিল। বইটি হাতে পাওয়ার পর আমি প্রচ্ছদটির সৌন্দর্য খানিকক্ষণ উপভোগ করেছিলাম। আমার ধারণা শুধুমাত্র প্রচ্ছদের কারণেই পাঠকের এই বইটি কেনার ইচ্ছে হয়ে যেতে পারে। যাই হোক, এবারে বইটির কিছু নেগেটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাইছি। এই বইতে আমার নজরে বেশ কিছু নেগেটিভ পয়েন্ট এসেছে। প্রথম নেগেটিভ পয়েন্ট হলো প্রেডিক্টেবল প্লট। বইটির সারাংশ পড়ে যতটা ইন্টারেস্টিং আমার এই কাহিনীকে লেগেছিল, পড়তে গিয়ে আমি ঠিক ততটাই হতাশ হয়েছি। যারা প্রচুর অ্যাডভেঞ্চার কাহিনী পড়েন বা এই ধরনের মুভি দেখেন, তাদের কাছে এই প্লট মনে হয় না ইন্টারেস্টিং লাগবে, কারণ গল্প যত এগোতে থাকে তত যেন চেনা ছক আমাদের নজরে আসতে থাকে এবং এরপরে কি হতে পারে যেটা খুব সহজেই প্রেডিক্ট করে নেওয়া যায়, আর ঠিক সেটাই হয়। ফলে ধীরে ধীরে গল্পের প্রতি ইন্টারেস্ট লুজ হতে থাকে। সেই কারণে গল্পের অত্যন্ত প্রেডিক্টেবল প্লট আমার কাছে প্রথম নেগেটিভ পয়েন্ট। পরবর্তী নেগেটিভ পয়েন্ট আমার যেটা মনে হয়েছে সেটা হলো এর তথ্য। এই পয়েন্টটিকে আমি পজিটিভ পয়েন্টও রেখেছিলাম, কিন্তু সেই তথ্যের পরিমাণ এতটাই বেশি হয়ে গেছে যে আমি বলতে বাধ্য হচ্ছি যে অদরকারি তথ্যভারে এই কাহিনী পরিপূর্ণ হয়ে গেছে। আমি তার কয়েকটা উদাহরণও দিচ্ছি। মেন গল্পের শুরু হচ্ছে 46 নম্বর পাতা থেকে। তার আগে পর্যন্ত শুধুমাত্র শ্রমণ ও তার ট্রেকিংয়ের বিষয়টাকে সেট আপ করা হয়েছে। আমি ভেবেছিলাম যে ঠিক আছে, এরপরে হয়তো কাহিনী পিক আপ দিতে শুরু করবে, কিন্তু তারপরে আবার মেন কাহিনী আসছে মোটামুটিভাবে 84-85 নম্বর পাতায় গিয়ে, তাও আবার ক্ষণিকের জন্য। আর এর মাঝে রয়েছে শুধুমাত্র তথ্য, ট্রেকিংয়ের রুটের তথ্য, জায়গার বিবরণ, সেই জায়গায় আবার কিছু ইতিহাস, যেগুলি গল্পের মূল পারপাসকে কোনোভাবেই সার্ভ করে না। এই অযথা এক্সট্রা তথ্য গল্পের গতিকে এতটাই রুদ্ধ করেছে যে একসময় মনে হতে থাকে যে এটা কি কোনো অ্যাডভেঞ্চার কাহিনী পড়ছি নাকি আসলে লুম্বা সুম্বা যাওয়ার কোনো ট্রাভেল গাইড পড়ছি। আর শুধু তাই নয়, মেন বিষয় অর্থাৎ দরজে বেউলের রহস্য উন্মোচন হওয়ার পরেও এই কাহিনীকে আরও অলমোস্ট 80 থেকে 90 পেজ যে টানা হয়েছে, সেখানেও রয়েছে বেশ কিছু এক্সট্রা তথ্য। আমার মতে এত তথ্য না দিয়ে একটু এডিট করে গল্পটাকে আর একটু ছোট করলে বেটার হতো। যাই হোক, এই অযথা এক্সট্রা তথ্য আমার কাছে একটি বড় নেগেটিভ পয়েন্ট। পরবর্তী নেগেটিভ পয়েন্ট হলো ক্যারেক্টার বিল্ডিং। সেন্ট্রাল ক্যারেক্টার অর্থাৎ শ্রমণের ক্যারেক্টার বিল্ডিংটি প্রথম দিকে ঠিকঠাক এগোলেও তারপরে দরজে বেউলের রহস্য উদ্ঘাটন হওয়ার পর সেই ক্যারেক্টার উত্তরণ ঠিকঠাক লাগেনি আমার। কখনো মনে হচ্ছিল যে আসলে কি চাইছে শ্রমণ সে নিজেই ঠিকঠাক বুঝতে পারছে না, আর শেষে এসে দুম করে তার একটা এমন ট্রান্সফরমেশন হয়ে গেল সেটা পরে একটু হতাশই হয়ে গেলাম। যেহেতু সেটা স্পয়লার হয়ে যেতে পারে তাই খুব বেশি ডিটেলসে বললাম না, মানে সেইটা যেন হঠাৎ দুম করেই হয়ে গেল। যাই হোক, এছাড়া বাকি যারা ক্যারেক্টার রয়েছে তারা যেন জাস্ট শ্রমণের আশেপাশে রয়েছে শ্রমণের সাথে মাঝে সাঝে কথা বলার জন্য। শ্রমণের বন্ধু হিসেবে লাকপা নুরি শেরপার ক্যারেক্টারটাও ভালো বিল্ড হতে শুরু করেছিল, তারপরে দুম করে সেটা যেন কোথায় হারিয়ে গেল এবং আবার শেষে এসে কয়েকটা তথ্য দিয়ে তাকে দুম করে ট্রান্সফর্ম করে দেওয়া হলো। এছাড়া যারা মেইন ভিলেন তাদের কাণ্ড কারখানা দেখে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছিলাম না। এত প্রভাবশালী ভিলেনের ব্যাকগ্রাউন্ড দেখানো হলো, কিন্তু তাদের হাবভাব যেন ছিঁচকে মস্তানদের মতন লেগেছে আমার। কখনো এই ভিলেনদেরকে স্ট্রং বলে মনেই হয়নি, ফলে তারা যে বড় একটা বিপদ সমগ্র মানবজাতির জন্য সেই ফিলটাই আসেনি। বলতে গেলে আরো অনেক কিছুই বলা যায়, কিন্তু সেটা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই কাট টু শর্ট। এই কাহিনীর ক্যারেক্টার বিল্ডিং আমার কাছে একটি নেগেটিভ পয়েন্ট বলেই মনে হয়েছে। পরবর্তী নেগেটিভ পয়েন্ট হলো আননেসেসারি স্ট্রেচিং। সত্যি বলতে তথ্য আর এক্সট্রা বিবরণগুলি যদি বাদ দেওয়া যায় তাহলে সব মিলিয়ে এই কাহিনী হয়তো 100 থেকে 120 পাতার মধ্যেই শেষ হয়ে যায়। আগেই বলেছি মেইন কাহিনী স্টার্টই হচ্ছে 46 নম্বর পাতা থেকে, তারপর 2-1 পেজের পরেই নেক্সট মূল কাহিনী রয়েছে আবার 85-86 নম্বর পেজে গিয়ে, সেখানেও 3-4 পেজের পর আবার অনেক দূরে গিয়ে মেইন কাহিনী শুরু হয়েছে।
তারপর যেখানে আমার ধৈর্যচ্যুতি হয়ে গিয়েছিল সেটা হলো দর্জি বেউলের রহস্য উদ্ঘাটনের পরে কাহিনীকে আরো 80-90 পেজ টানা। তখন জাস্ট মনে হচ্ছিল যে এবার মনে হয় আর কাহিনীটি পড়তে পারবো না। তাই তারপর আমি যখনই দেখেছি যে এক্সট্রা তথ্য আসছে তখনই সেটা স্কিপ করে দিচ্ছিলাম এবং দেখলাম সত্যি তাতে কাহিনী পড়তে বা বুঝতে কোনো রকম কোনো সমস্যাই হলো না। আমি তার একটা উদাহরণ স্ক্রিনশট হিসেবে স্ক্রিনে দিয়ে দিলাম। প্রথমে দেখাচ্ছি যে বইতে কি আছে। আপনারা ভিডিওটা পজ করে একটু পড়ে নিতে পারেন। তারপরে স্ক্রিনশট দিচ্ছি তথ্যগুলিকে ঢেকে, সেটাও আপনারা পজ করে একটু পড়তে পারেন। দেখবেন কোনো রকম কোনো ফারাক আপনি বুঝতে পারবেন না। দেখবেন সেইটুকু তথ্য না পড়লেও আপনার কোনো রকম কিছু যায় আসবে না। এই সেম জিনিস রয়েছে গোটা গল্প জুড়ে। আশা করি এর থেকে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমি কি বলছিলাম এতক্ষণ ধরে। সো এই আননেসেসারি স্ট্রেচিং এই কাহিনীর জন্য আমার একটি নেগেটিভ পয়েন্ট। এবারে উপসংহারে আসা যাক। কিছু কিছু গল্প পড়ে মনে খুব তৃপ্তি আসে, আবার কিছু কিছু গল্প পড়ে মনে হয় যে পোটেনশিয়াল ছিল কিন্তু সম্পূর্ণভাবে ওয়েস্ট হয়ে গেল। বুদ্ধের চোখ কাহিনী পড়েও আমার ঠিক এই শেষ কথাটাই মনে হয়েছে, ওয়েস্ট হয়ে গেছে। এই কাহিনীতে রূপাঞ্জনবাবু অনেক রিসার্চ করেছেন সেটা স্পষ্ট বোঝা যায়। না হলে কোন পর্বতের কতটা হাইট, কোন এলাকার কিরকম ভৌগোলিক বৈশিষ্ট্য, সেই পার্বত্য এলাকার জনজীবন কেমন, এতটা ডিটেলস লেখা সম্ভব ছিল না। কিন্তু সেই সব জিনিসগুলি এই কাহিনীর গতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় মনে হয়েছে যে কাহিনী পড়ছি নাকি পেপার পড়ছি নাকি কোনো ট্রাভেল গাইড পড়ছি, কিরকম যেন সবকিছু ঘেটে ঘ হয়ে গিয়েছে আমার কাছে। ফলে এই বছরের আমার পড়া প্রথম একটি কাহিনী যেটা আমি আমার দর্শক বন্ধুদের কাছে একদমই রেকমেন্ড করতে পারছি না, তার জন্য অত্যন্তই দুঃখিত। তবে হ্যাঁ, কেউ যদি তাও এই কাহিনী পড়তে চান অবশ্যই পড়তে পারেন, কারণ লুম্বা সুম্বা পথের বিবরণ এবং তথ্য খুব সুন্দরভাবে এখানে দেয়া রয়েছে। আচ্ছা, আপনাদের কি কোনো কাহিনী পড়ে এরকম মনে হয়েছে যে যা, এত ভালো একটা কাহিনী এরকম ওয়েস্ট হয়ে গেল? তাহলে সেটা কোন কাহিনী কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার কাজ যদি যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।